আকাশ থেকে তখন গুঁড়ি বৃষ্টি পড়ছে, বাতাসে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। বৃষ্টির তীব্রতা যদিও এখন কমে যাচ্ছে, প্রকৃতি আবার শান্ত রূপ ধারণ করছে। শহরের অরণ্যের বাড়িতে সাইমা নিজের রুমে বসে আছে। বাড়িতে এখন কোনো মানুষজনের উপস্থিত নাই, যার জন্য সম্পূর্ণ বাড়ি শূন্য। সাইমার দরজার বাইরে হঠাৎ করে কারো কণ্ঠ শোনা যায়। সাইমা বিছান ছেড়ে উঠে দাঁড়ায়, দরজার কাছে এগিয়ে যায়। এরপর ধীরে ধীরে দরজা খুলে দেয়। দরজার বাইরে রেহেনা বেগম দাঁড়িয়ে আছে। এমন অসময়ে রেহেনা বেগমের উপস্থিতিতে সাইমাকে উত্তোলা করে তোলে। রেহেনা বেগম নিজের রুম থেকে সচরাচর বের হন না, অতিরিক্ত জরুরি কোনো প্রয়োজন ছাড়া। সাইমা বলে, আম্মু তুমি এখানে? কোনো জরুরি কথা বলার ছিল? রেহেনা বেগম দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকার সময় সাইমাকে ভালো করে দেখতে থাকে। সময় কত দ্রুত পরিবর্তন হয়, তাই মেয়ে আজ কত বড় হয়ে গেছে। বিয়ে হয়েছে, সংসার হয়েছে, আর এখন ও অন্য একজন সন্তানের মা, বাচ্চার মা হবে। সাইমার গর্ভকালীন সময় ও মা হয়ে রেহেনা বেগম কোনো দায়িত্ব পালন করেন নাই। রেহেনা বেগম কি নিজের সন্তানের উপর বড্ড বেশি নিষ্ঠুর হয়ে যাচ্ছে? রেহেনা বেগম শান্ত সুরে বলে, কেন সাইমা, কোনো জরুরি কাজ ছাড়া কি তোমার রুমে আসার অনুমতি আমার নেই? রেহেনা বেগমের এমন কথা শুনে সাইমা বলে, না আম্মু, তুমি আমার রুমে সবসময় আসতে পারবে। আসলে তুমি কখনো জরুরি প্রয়োজন ছাড়া কথা বা রুমে আসো না, আমার তাই জিজ্ঞেস করেছি। রেহেনা বেগম শান্ত হয়ে সাইমার কথা শুনে তার সাথে কথা বলার সময় সাইমার মধ্যে জড়তা কাজ করছে। প্রতিটা মেয়ে তার মনের সকল কথা নিজের মায়ের সাথে, কিন্তু সাইমার কথা বলার মধ্যে অস্থিত জড়তা আর ভয় কাজ করে। রেহেনা বেগম তা লক্ষ্য করে। উনি এগিয়ে যান, সাইমার কাছে তার মাথায় হাত রাখে। সাইমা নিজের মাথা মায়ের হাতে অনুভব করে, তার চোখে বিন্দু বিন্দু জল চলে আসে। প্রায় অনেক দিন পর নিজের মায়ের আদরে হাতে ছোঁয়া অনুভব করছে সাইমা। ছোটবেলায় ঘটে যাওয়া ঘটনার পর থেকে রেহেনার বেগম অরণ্যর সাথে কথা বলে না। সাইমা মনে পড়ে যায় ছোটবেলা, তাদের মধুর স্মৃতিময় দিনের কথা। একসাথে জীবনের যুদ্ধে লড়াই করা তার ভাই, মা আর সাইমার কষ্টের দিনের কথা। রেহেনা বেগম বলে, সাইমা, নিজের মাকে মাফ করে দিও। মা হিসাবে তোমার সাথে অনেক অন্যায় করেছি আমি। ভালো থেকো তুমি। মায়ের মুখে এমন কথা শুনে কষ্ট হয় সাইমার। তাদের জীবনের শুধু এক অতিথির জন্য সব শেষ হয়ে গেল। সাইমা নীরবতা ভেঙে জবাব দেয়, আম্মু, তুমি কি অরণ্য ভাইয়াকে কখনো মাফ করতে পারবে না? অতীতে যা হয়েছে তা ভুলে গিয়ে আবার একবার নিজের সন্তানকে ক্ষমা করে দিতে আর কত শাস্তি দিবে ভাইয়াকে? সাইমার কথা শুনে রেহেনা বেগম বলে, সব ভুলের ক্ষমা হয় না মা সাইমা, আর কিছু শাস্তি কখনো অবসান হয় না। সন্তান যদি অপরাধ করে তাহলে মা হয়ে তাকে শাস্তি দেওয়ার আমার দায়িত্ব। মায়ের কথা উত্তরে সাইমা আর কোনো কথা বলে নাই, কারণ সে জানে তার মা ঠিক কতটা জেদি। যদি হাজারবার অনুরোধ করে তবু অরণ্য করা ভুল রেহেনা বেগম কখনোই ক্ষমা করবেন না। রেহেনা বেগম বলে, অরণ্য আর ইনিয়া, গত 3 দিন ধরে ওদের কথাবার্তার কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। হ্যাঁ, ইনিয়া নানার বাড়ি রূপনগর, সেখানে বেড়াতে গিয়েছে। রূপনগরে ইনিয়ার মামা সাফায়েত তালুকদারের মৃত্যুর বিষয়ে কি যেন জানতে গিয়েছে। সাইমার মুখে থেকে সাফায়েত নাম শুনে রেহেনা বেগম চমকে যায়। ওনার শরীর বরফে ন্যায় ঠান্ডা হয়ে যায়, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ইনিয়ার মামা সাফায়েত আর অরণ্য সাফায়েত মৃত্যুর তদন্ত করার জন্য রূপনগর গ্রামে গিয়েছে। যাকে নিজের হাতে খুন করেছে তার মৃত্যুর রহস্য সে জানতে চায়। অরণ্য কী করতে চলছে তা রেহেনা বেগম বুঝতে পারছে না, তবে মনে হচ্ছে অরণ্য কোনো সাংঘাতিক গেম খেলছে। হঠাৎ করে তার শত্রু ইনিয়াকে বিয়ে করা, তার মামার খুনের রহস্য
উদ্ঘাটন করার পিছনে অরণ্য কোনো পরিকল্পনা রয়েছে? কোথাও অরণ্য আড়াল থেকে সব ষড়যন্ত্র করে যাচ্ছে না তো? চায়ের দোকান ইনিয়া আর অরণ্য দাঁড়িয়ে আছে। অরণ্যের চোখ মুখ একদম শান্ত, কিন্তু ইনিয়া চোখে অবিশ্বাস, সন্দেহ, ঘৃণার সংমিশ্রণ রয়েছে। সাফায়েত খুনি অরণ্য। ইনিয়ার কথাটা বিশ্বাস হচ্ছে না। কত সহজে নিজের অপকর্মের কথা বলে দিয়েছে অরণ্য। আর তার চোখ মুখে স্পষ্ট ফুটে উঠেছে খুনি খুন করে ও তার মধ্যে কোনো অপরাধ বোধ কাজ করছে না। ইনিয়া বলে, কেন খুন করছেন সাফায়েত মামাকে? অরণ্য তার ঠোঁটে মৃদু হাসি বজায় রেখে শান্ত সুরে উত্তর দেয়, আপনার সাফায়েত মামা আমার বাবাকে খুন করেছে। অরণ্যর কথা শুনে ইনিয়া যথেষ্ট অবাক হয়। সাফায়েত অরণ্যের বাবাকে কি করে খুন করবে বা কেন খুন করবে? আর অরণ্য বাবা অ্যাক্সিডেন্ট মারা যায়, তাহলে এখানে সাফায়েত কি করে খুন হতে পারে? ইনিয়া বলে, সাফায়েত মামা আপনার বাবাকে খুন করেছে মানে? আপনার বাবা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে মামা কি করে খুনি হতে পারে? অরণ্য আবার শান্ত সুরে উত্তর দেয়, সাফায়েত তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে আপনি কেন তার খুনির খোঁজ করছেন? ইনি এখন বুঝতে পারে অরণ্য সত্যি তার মামার খুনি। যেমন করে সাফায়েত খুন করার জন্য অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়েছে অরণ্য, ঠিক এরকম করে অরণ্যের বাবা মুরাদ চৌধুরীর খুন করে অ্যাক্সিডেন্টের নাটক সাজানো হয়েছে। অরণ্য ইনিয়ার দিকে তাকিয়ে থাকে। তার চোখ মুখ এখনও শান্ত, ঠোঁটের কোণে মৃদু হাসি, যেন মনে হচ্ছে সে খুনের কথা না, বরং কোনো রূপকথার গল্প বলছে। ইনিয়া এমন অদ্ভুত দৃষ্টি দেখে অরণ্য বলে, বৃষ্টি থেমে গেছে, বাড়ি ফিরে চলুন ইনিয়া। অরণ্যের কথা শুনে ইনিয়া মুখে একবার হাসি ফুটে ওঠে। সে বলে, তাহলে আবার প্রমাণিত হয়ে গেল অরণ্য রাজ চৌধুরী স্বার্থপর। শুধু নিজের স্বার্থের জন্য আমাকে বিয়ে করছেন। এসওএস কোম্পানির খাবার পণ্য বিষ মিশিয়ে হাজার অসহায় বাচ্চাদের মেরে ফেলছেন। চৌধুরী বাড়ির সকল বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করছেন। ঘৃণা হয় আপনার চেহারা দেখে আমার। আমি ডিভোর্স চাই আপনার থেকে, মুক্তি চাই এমন খুন আর স্বার্থপর মানুষের থেকে। ইনিয়ার কথা শেষ হওয়ার আগে অরণ্য ওকে পাশে থাকা দেওয়ালের সাথে চেপে ধরে। অরণ্য শরীর রাগে জ্বলে যাচ্ছে। অরণ্য ইনিয়ার গাল চেপে ধরে শক্ত করে, এরপর বলে, কি বললেন আপনি ইনিয়া? অরণ্য চৌধুরী স্বার্থপর, তাই না? তাকে ছেড়ে চলে যাবেন, ডিভোর্স দিবেন? এত সহজ সব কিছু? আর কি বললেন অরণ্য চৌধুরী স্বার্থপর? এই অরণ্যকে স্বার্থপর হতে বাধ্য করেছে ওই চৌধুরী পরিবার। মিলন চৌধুরী আমার মা আর বাবার বিয়ে মেনে নেয়, কারণ আমার মা গরিব ছিলেন বলে, তারা পালিয়ে বিয়ে করছেন বলে। কিন্তু নিজের বউয়ের বান্ধবীর মেয়ে তাদের বাড়ির কাজের লোক ছিল, তার সাথে ঠিকই নিজের ছেলের বিয়ে দিয়েছে, অথচ নিজের ভাইয়ের বিয়ে মেনে নিতে পারে নাই, তাদের সন্তানের জায়গা দেয় নাই চৌধুরী বাড়িতে। আমার বাবার মৃত্যুর পর আপনি জানেন কোথাও থেকেছি আমরা? এই অরণ্য, তার মা বোন সব বস্তিতে থাকতো। সারাদিন একবার খাবার জুটত না কপালে। এমন দিনও গেছে যখন আমরা পানি খেয়ে থেকেছি শুধু। কিন্তু তখন আপনার ভালো বাবা আর মামনি চৌধুরী পরিবারের ব্যবসা থেকে আসা টাকা দিয়ে রাজকীয় টেবিলে বসে খাবার খেত। আমার বাবাকে খুন করেছে আপনার মামা। এই দুই হাতে নিজের বাবার কবরে মাটি দিয়েছি আমি। 12 বছর বয়সে নিজের বাবার মৃতদেহ কাঁধে নিয়ে কবরে গিয়েছি। তখন কোথায় ছিলেন মিলন চৌধুরী? বিধবা হয়ে চাকরি করছেন আমার মা। সমাজে মানুষের কুৎসিত কথা সহ্য করেছে আমার মা। হাজারো পুরুষ বাজে নজর দিয়েছে আমার মায়ের দেহে, তবু নিজের সন্তানদের জন্য স্কুলে চাকরি করত আমার মা। চৌধুরী বাড়ি এক বউ যখন নিজের সন্তানদের নিয়ে জীবন সংগ্রাম কষ্ট করে নিজের চরিত্র নিয়ে মানুষের কাছে কথা শুনে জীবন কাটিয়ে দিয়েছে, তখন অন্য এক
বউ চৌধুরী বাড়ির মহলে বসে সোনার গয়না পরে রাজরানীর মতো দেখেছে। রেহানা চৌধুরী আর অরুণা বেগম দুজনে চৌধুরী বাড়ির বউ ছিল। তাহলে আমার মাকে কেন সব কষ্ট সহ্য করতে হয়েছে? আমার বাবা অ্যাক্সিডেন্ট মারা যাওয়ার পর তার কাফনের কাপড় কেনার মতো টাকা ছিল না। অন্যদিকে তার ভাই হাজার হাজার দামি কাপড় পরেছে। আমার বাবার মৃত্যুর সময়, তার জানাজার সময় একবারের জন্য তাকে শেষবারের মতো দেখতে আসে নাই মিলন চৌধুরী। ইভান চৌধুরী রাগ করে বিদেশে চলে যায়, কিন্তু বিদেশ গিয়ে সে পড়াশোনা করেছে লন্ডনের সবচেয়ে দামি কলেজে। সেখানে এসি রুম, দামি গাড়ি দিয়ে চলাচল করেছে। অন্যদিকে আমি সাধারণ একটা স্কুল পড়াশোনা করেছি। তখন টিফিনের সময় খাওয়ার মতো টাকা ছিল না। রোদ হোক বা বৃষ্টি, সবসময় হেঁটে হেঁটে স্কুলে যেতে হতো। ইভান চৌধুরী আর অরণ্য চৌধুরীর মধ্যে পার্থক্য ছিল বলুন? তাদের রক্ত এক বংশে এক, তাহলে জীবন অন্যরকম কেন? চৌধুরী পরিবারের ব্যবসা আমার দাদুর ছিল। উনি মারা যাওয়ার সমস্ত সম্পত্তি তার 2 সন্তানের মধ্যে ভাগ হওয়ার কথা। তাহলে মিলন চৌধুরী কী করে একা সব বাড়ি গাড়ি মালিক হতে পারে? আজ উনি তার পরিবর্তে ইভান চৌধুরীকে বিজনেস সামলানোর দায়িত্ব দিয়েছে। কিন্তু এই বিজনেস কি শুধু একা ইভান চৌধুরী? আমি কি অংশ নেই নিজের দাদার সম্পত্তির উপর? বলুন ইনিয়া। একজন বস্তি থেকে উঠে আসা অনাথ ছেলে কি করে এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান হলো, তা কি আপনি জানতে চেয়েছেন ইনিয়া? ইভান চৌধুরী বিদেশ থেকে এসে নিজের বাবার কোম্পানির এমডি হয়ে গেছে। কিন্তু আমি কলেজ লাইফ থেকে টিউশনি করে, কাজ করে, টাকা জমিয়ে একটু একটু করে ব্যবসা শুরু করেছি। 5 টাকাও দেয় নাই চৌধুরী পরিবার, অথচ নিজের সন্তানকে সমগ্র বিজনেস দিয়ে দিয়েছে। এই নিয়ে আপনার সাথে বিয়ে পর ইভান কত খারাপ ব্যবহার করেছে। আপনাকে কাজের লোক বলে অপমান করেছে, ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। কিন্তু আমি বিয়ের পর কি কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করেছি? আপনার মায়ের পরিচয় নিয়ে কথা শুনেছি, সব সময় সম্মান দিয়েছি, নিজের বউয়ের মর্যাদা দিয়েছি। তবু আপনি ইভান চৌধুরীকে ভালোবাসেন। যে পুরুষ আপনাকে ঘৃণা করে, আপনাকে তালাক দিয়ে অন্য পুরুষের সাথে বিয়ে দিয়ে দেয়, তাকে আপনি ভালোবাসেন। কিন্তু যে আপনাকে সম্মান করে, সবসময় বিপদ আপদে আগলে রাখে, ভালোবাসে, তাকে আপনি ঘৃণা করেন। ওয়াও, আসলে ইভান চৌধুরীর ভাগ্য সবসময় ভালো। ও না চাইতে পেয়ে গেছে। আর আমি অভাগা অরণ্য, হাজার কান্না করেও কিছু পাই নাই। অরণ্যর কথা শুনে ইনিয়া খারাপ লাগে। অরণ্যর চোখে পানি এসে যায়। আর বিয়ের পর প্রথমবার অরণ্যের চোখে পানি দেখছে ইনিয়া। ইনিয়া বলে, অরণ্য, আমি শুধু চুপ করুন ইনিয়া। আমি জানি আপনি সারা জীবন ইভানকে ভালোবেসে আর আমাকে ঘৃণা করবেন। মিলন চৌধুরী নিজের ভাইয়ের সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছে, তবু সে স্বার্থপর হলো না। অরুণা বেগম নিজের দেবরের বইয়ের সব গয়না ছিনিয়ে নিয়েছে, তবুও সে স্বার্থপর না। ইভান চৌধুরী নিজের বউকে অন্য কারোর বিয়ে দিয়ে দিল, তবু সে স্বার্থপর না। শুধু এই অরণ্য স্বার্থপর, কারণ সে নিজের বাবার খুনির মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। নিজের বোনকে ভালো ঘরে বিয়ে দিয়েছে, কষ্ট করে সফল হয়েছে, শহরের বড় ব্যবসায়ী হয়েছে, তাই না? অরণ্য, ইনিয়া আপনাকে এই কথা বলতে চাই নাই, কিন্তু কেন জানি আপনার মুখে স্বার্থপর কথাটা শুনে কষ্ট হয়েছে। আসলে কি জানেন, আমার ভাগ্য সবসময় খারাপ যে মাকে বিলাসবহুল জীবন দিলাম, সেই মা আজ আমাকে ঘৃণা করে। যেই বোনের পড়াশোনার জন্য নিজের রক্ত পানি করে টাকা রোজগার করলাম, তা ভালো পরিবারে বিয়ে দিলাম, সেই বোন আজ আমার সাথে সারাদিন একবারও কথা বলে না।
যেই বউকে বিয়ে করে ঘরে তুললাম, সম্মান দিলাম, মর্যাদা দিলাম, সে আজ অন্য কাউকে ভালোবাসে। অবশেষ সবার জন্য সব করেও নিকৃষ্ট হয়ে গেলাম আমি। ইনা, এই অরণ্য রাজ চৌধুরী কি এতই খারাপ? আপনি কি এসওএস কোম্পানির খাবার বিষ মিশিয়ে মানুষকে হত্যা করেছেন অরণ্য? ইনিয়া যে নিজেই খাবারে কষ্ট ছটফট করছে, সে অন্য বাচ্চাদের বিষ খাইয়ে মেরে ফেলতে পারে, এর পেছনে অন্য কেউ রয়েছে, যার পরিচয় আপনাকে জানতে হবে। চলবে।